আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি শিক্ষার্থীদের বলছি, তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ধারাবাহিক যে সিলেবাস বা সাজেশন রয়েছে, তার আজকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মৎস্য চাষ বা অ্যাকোয়াকালচার নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতেই এই পুরো অধ্যায়ের যতগুলো প্রশ্ন বোর্ড পরীক্ষাতে অথবা কলেজের টেস্ট, প্রি টেস্ট অথবা অ্যানুয়াল যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই টপিকসগুলো নিয়ে আগে কথা বলবো। আমরা শুরুতেই তোমরা সময় বাঁচানোর জন্য আমরা কি করেছি, বোর্ডে আগে প্রশ্নগুলো লিখেছি, এর বাইরে আসলে এই অধ্যায়ে কোনো প্রশ্ন নাই। আমরা পরবর্তীতে কি করব, প্রত্যেকটি টপিকসের উপরে প্রশ্নের উপরে আমরা আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেব, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। আমরা শুরুতে একটু প্রশ্নগুলো নিয়ে কথা বলি, পরবর্তী ভিডিওগুলোতে আমরা ক্লাস নিয়ে কথা বলবো বিভিন্ন টপিকস নিয়ে। আচ্ছা, মৎস্য চাষ আমরা অনেকেই জানি যে এটি অ্যাকোয়াকালচার। আসলে টোটাল যে ব্যাপারটা মৎস্য চাষ কি বা এটা সেটা, এগুলো নিয়ে আমরা পরে ভিডিওতে আমরা আসবো। আপাতত শুধু প্রশ্নগুলো নিয়ে কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্ন হলো মৎস্য চাষ আসলে কি। তো যারা পরীক্ষা দিবে এই বছর তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে মৎস্য চাষ কি চলে আসবে। তারপরে রাজপুঁটি এবং নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য। আসলে নাইলোটিকা মাছকে আবার তেলাপিয়া মাছও বলা হয়, তো এটির বৈশিষ্ট্য আমরা শিখব। তারপরে রাক্ষসী মাছ বলতে কি বুঝো, উদাহরণস্বরূপ লেখো। আবার রাক্ষসী মাছ দমন পদ্ধতি, তুমি কিভাবে এই রাক্ষসী মাছগুলোকে দমন করবা, কারণ রাক্ষসী মাছ পুকুরে রেখে বা জলাশয়ে রেখে তুমি মাছ চাষ করতে পারবে না, কারণ এরা অন্যান্য মাছের পোনাগুলোকে কি করবে, খেয়ে ফেলবে। তারপরে পুকুরে কেন চুন প্রয়োগ করা হয়, অর্থাৎ আমরা জানি যারা মাছ চাষের সাথে জড়িত যে পুকুরে চুন প্রয়োগ করতে হয়, তো কেন করতে হয় সেটা আমরা শিখবো এবং এটা পরীক্ষায় আসবে। পুকুরে সার কেন প্রয়োগ করা হয় এটাও পরীক্ষায় আসবে। মাছের খাদ্য বলতে কি বুঝো, এবং মাছের খাদ্য দুই রকমের, একটা প্রাকৃতিক এবং সম্পূরক। আমাদেরকে এই দুইটি খাদ্য এবং তার গুরুত্ব সহকারে পড়তে হবে, মানে খাদ্য সম্পর্কে বিস্তারিত, মানে এর ভিতরে তার শ্রেণীবিভাগ কি বা তার গুরুত্ব কি রয়েছে, এগুলো সহ আমাদেরকে পড়তে হবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে আলাদা আলাদা করে কথা বলবো। মাছের রোগ কি, আমরা জানি যে শুধু মাছ না, যে কোনো প্রাণী বা যে কোনো গাছ, উদ্ভিদ সবারই কি হয়, ডিজিজ হয়, রোগ হয়। তো মাছের এরকম স্পেসিফিক কিছু রোগ আছে যেগুলো মাছের জন্য খুবই ক্ষতিকারক। যেমন মাছের ব্যাকটেরিয়া জনিত কিছু রোগ আছে, ছত্রাক জনিত কিছু আছে, কিছু আছে ভাইরাস জনিত। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন ক্ষতরোগ আছে, লেজো পাখনা পচা, ফুলকা পচা, উকুন, ড্রপসি, পেট ফোলা অথবা উদর ফোলা, একই নাম। তারপরে চিংড়ির সাদা দাগ রোগ, যেটা ভাইরাসের কারণে হয়। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো, এগুলো পরীক্ষায় আসবে, তোমরা ভালো করে পড়বা। রোগ মানে কিন্তু রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। কারণ, লক্ষণ ও প্রতিকার। তুমি কিভাবে এই রোগ থেকে বাঁচবা, অর্থাৎ শুধুমাত্র রোগের নাম শিখলে হবে না, কেন রোগটা হয়, লক্ষণ কি কি, মানে এই রোগটি হয়েছে আমি কিভাবে বুঝবো এবং আমি কিভাবে তার সলিউশন করব, হ্যাঁ প্রতিকার করব, আমরা এইভাবে করব। দেন আমাদের হলো দ্বিতীয় পরিচ্ছেদ। তোমরা যদি দেখো যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দ্বিতীয় পরিচ্ছেদ যেটা, তিনটে পরিচ্ছেদ রয়েছে, অর্থাৎ বাগদা চিংড়ি চাষ, যেটা বাগদা ও গলদা চিংড়ির মধ্যে পার্থক্য। তারপরে লবণ খেতে বাগদা চিংড়ি চাষ করব, ধান খেতে গলদা চিংড়ি চাষ। আসলে এটা প্রশ্নটা একটু বড়, শুধু আমরা পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবো যেন যদি আসে কোনো কারণে আমরা যেন লিখতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্কিপ করেছি মেবি, সেটা হলো চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব। হ্যাঁ, চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব। তারপরে হলো মাছ সংরক্ষণ বলতে কি বুঝবো এবং মাছ সংরক্ষণ আমরা কেন করব, অর্থাৎ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি। মাছ পচনের কারণ বর্ণনা করব, যে মাছ পচে কেন, আমরা সবাই জানি যে মাছ পচে যায়। শুধুমাত্র মাছ না, প্রত্যেকটা প্রাণী পচবে। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, প্রত্যেকটা প্রাণী পচনশীল। তো কেন পচে তার ব্যাখ্যা আমরা করব। তারপরে অটোলাইসিস কি, নিরাপদ এবং অনিরাপদ, অর্থাৎ ফরমালিন যুক্ত এবং ফরমালিন মুক্ত। আমরা জানি যে নিরাপদ মানে ফরমালিন মুক্ত, যেখানে ফরমালিন থাকবে না, কোনো মেডিসিন থাকবে না, কেমিক্যাল থাকবে না। আর অনিরাপদ মানে যেখানে ফরমালিন থাকবে অথবা অন্যান্য আদার্স কেমিক্যাল থাকবে, যেগুলা সংরক্ষণ বা প্রিজার্ভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
তারপরে মাছ সংরক্ষণ পদ্ধতি আমরা জানি যে আমাদের মাছ সংরক্ষণ করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন শুটকিকরণ, লবণজাতকরণ, বরফজাতকরণ, হিমায়িতকরণ। তো ধুমায়িতকরণ, কেনিং বা টিনজাতকরণ আমরা প্রভৃতি প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা সংক্ষিপ্তভাবে আশা করছি এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো প্রশ্নে পরীক্ষা আসার মতো, এর বাইরে আর পরীক্ষায় প্রশ্ন আসে না, আমরা সেগুলো শিখলাম। যদি ক্লাসটা তোমাদের কাজে লাগে, যদি না আসলে কাজে লাগবে, আশা করি তোমরা সেখানে কমেন্ট করবে, বা তোমাদের যদি কোনো টপিকস প্রায়োরিটি বেসিসে আগে দরকার পড়ে কমেন্ট করবে, তাহলে আমি ওই ক্লাসটা মানে টপিক্সটার ক্লাস আগে নিব। ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকবে। একটু পড়াশোনা করো, ভালো কিছু আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।